হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে দুইটি এনবিএফসি কোম্পানি নিয়ে আলোচনা করব এবং দুইটি সরকারি কোম্পানি, এবং এই কোম্পানি দুটি গত 1-1.5 বছরে বাম্পার একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। কিন্তু মার্কেট ক্র্যাশ হওয়ার সাথে সাথে এই কোম্পানি দুটিও একটা বড় কারেকশন দেখিয়েছে এবং টপ লেভেল থেকে একটা বাম্পার ডিসকাউন্টে আপনি এই স্টক দুটিকে দেখতে পাচ্ছেন। তাই প্রথম কোম্পানিটি দেখি, সেই কোম্পানিটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। এই কোম্পানিটি নিয়ে আলোচনা করব। তো কোম্পানিটির যদি আমরা পারফরমেন্স দেখি তাহলে 5 দিনে দেখবেন প্রায় 2%-এর উপরে আছে। এক মাসে যদি দেখি মোটামুটি 2%ই দেখাচ্ছে, কিন্তু 6 মাসে যদি দেখি টপ লেভেল থেকে 6 মাসে 23%-এর ডাউন রয়েছে। এবং গত 1 বছরে যদি দেখি কোম্পানিতে 86%-এর একটা প্রফিট দেখা যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম যদি দেখি কোম্পানিতে একটা ভালো রিটার্ন বলা যায়, 450-500%-এর কাছাকাছি একটা ডিসেন্ট রিটার্ন আপনি এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু গত 6 মাস থেকে যদি কোম্পানির দেখি, যে জুনের ইলেকশন রেজাল্টের পরে কোম্পানিতে ধীরে ধীরে কারেকশন হচ্ছে। আমরা যদি টপ লেভেল থেকে দেখি তাহলে দেখব 6 মাসে টপ লেভেল থেকে মোটামুটি 35-36%-এর একটা বড় কারেকশন দেখা যাচ্ছে এই কোম্পানিটির মধ্যে। একটা সময় তো আরও বড় কারেকশন ছিল। তো সেখান থেকে এখন মার্কেট ধীরে ধীরে রিকভারি করছে, আর এই কোম্পানিগুলিও মার্কেটের সাথে সাথে রিকভারি করবে এটা আশা করা যাচ্ছে। কোম্পানিটি বহুতই বড় কোম্পানি, এখানে লার্জ ক্যাপ ক্যাটাগরিতে পড়ে মোটামুটি 1,86,000 কোটি টাকার কোম্পানি। কোম্পানিটি মূলত এনবিএফসি কোম্পানি, অর্থাৎ ফাইন্যান্স কোম্পানি। এই কোম্পানিটি মেনলি রেলওয়ে সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে সেই রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করে, অর্থাৎ লোন টোন দেয়। যেরকম আরবিএন হয়ে গেলো, ইরকন হয়ে গেলো, টিটাগড় রেলওয়ে হয়ে গেলো, এইসব কোম্পানিগুলো আইআরএফসি কোম্পানিটি ফাইন্যান্স প্রোভাইড করে। সেই ফাইন্যান্স থেকে যে ইন্টারেস্ট আসে সেইটা থেকে এই কোম্পানিটি কামাই করে, অর্থাৎ এই কোম্পানিটি ইন্টারেস্ট থেকে কামাই মূলত করে থাকে। তো আপনার যদি মনে হয় যে ভবিষ্যতে রেল সেক্টর আরও গ্রো করবে, এবং যদি রেল সেক্টর গ্রো করে তাহলে ইরকনের টাকার দরকার পড়বে, আরবিএনএল টাকার দরকার পড়বে, টিটাগড় রেলওয়ের টাকার দরকার পড়বে, এই সমস্ত কোম্পানি যাবে কোথায়? আইআরএফসির কাছে। তাই আইআরএফসির কাছে যদি লোন নিতে যায় তাহলে এই কোম্পানির ফায়দা হয়। তাই আপনারা এই কোম্পানিতে ফোকাস করতে পারেন। কোম্পানির যদি আমরা একটু ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টালি নো ডাউট খুবই স্ট্রং। কোম্পানিটি লার্জ ক্যাপ ক্যাটাগরিতে পড়ে 1,85,000 কোটি টাকার একটা বড় কোম্পানি। কোম্পানির যদি হাই দেখি তাহলে 52 উইক হাই 229 টাকা বানিয়েছিল, আর লো হচ্ছে 74 টাকা। স্টক পি 28 রয়েছে, রিজনেবল দেখা যাচ্ছে, মানে ভ্যালুয়েশন ভালো আছে কোম্পানির। আর ডিভিডেন্ড ভালো, ডিভিডেন্ডও দেয় ডিসেন্ট, 1.06% ডিভিডেন্ড দেয়। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটি বলা যায় একটু কমই দেখা যাচ্ছে। আর ফেস ভ্যালু কোম্পানির 10, অর্থাৎ ভবিষ্যতে এই কোম্পানিটি আপনাকে স্প্লিটও প্রোভাইড করবে। আর ডেপ টু ইকুইটি এখানে যদি দেখি অনেক হাই, 7.83। আপনারা এখানে একটু শিখে রাখুন, যে সকল এনবিএফসি কোম্পানি অর্থাৎ ফাইন্যান্স প্রোভাইড করে যে সকল কোম্পানিগুলি, সেই সকল কোম্পানির ডেপ টু ইকুইটি হাই থাকবে, এটা স্বাভাবিক। এটাকে এইভাবে নেবেন না যে এই কোম্পানির ডেপথ অনেক বেশি। এনবিএফসি সেক্টরে যে কোম্পানিগুলির ডেপথ যত বেশি সেই কোম্পানিটি তত স্ট্রং ধরা যেতে পারে। তো ডেপথের পরিমাণ যদি দেখি প্রায় 4 লাখ কোটি টাকার ডেপথ রয়েছে। তো ফান্ডামেন্টাল খুবই ভালো রয়েছে। আর যদি কোম্পানির আর কোয়ার্টার রেজাল্টের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানি সেপ্টেম্বর কোয়ার্টারে 6,900 কোটি টাকার বিজনেস করেছে, তার আগের কোয়ার্টারে 6,766 কোটি টাকার। আর 1 বছর আগে যদি দেখি কোম্পানিতে 6,761 কোটি টাকা, অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার স্লাইটলি জাম্প করেছে সেলস গ্রোথে, অর্থাৎ রেভিনিউতে। যদি আমরা ইয়ার অন ইয়ার দেখি তাহলে মাত্র 4%-এর কাছাকাছি ইয়ার অন ইয়ারে কোম্পানি গ্রোথ দেখিয়েছে। কোম্পানি যদি আমরা নেট প্রফিটের দিকে তাকাই তাহলে দেখব 1 বছর আগে কোম্পানির নেট প্রফিট ছিল 1,545 কোটি টাকা। এই বছর কোম্পানি নেট প্রফিট দেখেছে 1,613 কোটি টাকা, আর আগের কোয়ার্টার ছিল 1,577 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ারে হালকা জাম্প করেছে, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার মোটামুটি ঠিকঠাক করেছে। ইয়ার অন ইয়ার যদি দেখি আমরা নেট প্রফিটে, এখানেও মোটামুটি 4%-এর একটু প্রফিট দেখিয়েছে। মানে খুব একটা রেজাল্ট যে ভালো হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারছি না। আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই তাহলে এখানে 86%-এর শেয়ার এখানে প্রমোটার নিয়ে বসে আছে, অর্থাৎ এখানে ওএফএস এর একটা ভয় সবসময় থেকেই যায়। মানে যখন তখন এই কোম্পানির মধ্যে ওএফএস আসবে এটা নিশ্চিত। 3 বছর বা 4 বছরের মধ্যে সাধারণত 75% শেয়ার প্রমোটারদের কাছে রাখতে হয়। সেই হিসাবে আপনারা এই কোম্পানির উপর ফোকাস রাখবেন। আর এখানে একটু দেখার বিষয় আছে, সেটা বোঝারও বিষয় আছে। কোম্পানির কাছে বর্তমানে এফআইএস আছে 1.09%। আর যদি আমরা একটু আগের দিকে যাই তাহলে দেখব 1.0, 1.09, 1.12, 1. খুব একটা এফআইএস এখানে ইন্টারেস্ট দেখানি। কিন্তু কোম্পানির কাছে ডিআইএস যদি দেখেন, বর্তমানে কোম্পানির ডিআইএসের কাছে
এই শেয়ার আছে 1.08%। আর আগে একটু যদি দেখি আগের দিকে, তাহলে দেখব এই কোম্পানির ডিআইএস স্টেক রেখেছিল 3.2%, তারপরে 3.1, 3.25, 3.39, 2.39, অর্থাৎ 2022-এর পর থেকে ডিআইএস তার স্টেক বিক্রি করা শুরু করছে। বিক্রি করতে 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 বর্তমানে 1.08% এসেছে, আর বাকি পাবলিকরা ধীরে ধীরে বাড়িয়েছে। এর ফলেই মানে গত 3-4 কোয়ার্টার থেকে ডিআইএস লাগাতার এই কোম্পানির মাল বিক্রি করে গেছে। এর ফলেই কোম্পানির মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট এবং শেয়ার প্রাইসে ডাউন দেখা দিয়েছে। আমরা যদি এখানে কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিসটি দেখি, অর্থাৎ ক্যান্ডেল স্টিকটি দেখি, তাহলে কোম্পানি মোটামুটি 310 টাকার এখানে হাই লাগিয়েছিল। সেখান থেকে কোম্পানি একটা বড় কারেকশন হয়ে এই লেভেলটাকে হোল্ড করার চেষ্টা করছে। 130 থেকে 40 টাকার লেভেলটাকে কোম্পানি হোল্ড করার চেষ্টা করছে। এই লেভেলকে যদি কোম্পানি ব্রেক করে দেয়, তাহলে এই কোম্পানির শেয়ার প্রাইস 100 টাকার কাছাকাছি চলে আসবে। তাই আপনারা অবশ্যই 130 টাকার লেভেলকে ফোকাস করবেন। আর উপরে যদি তাকাই, তাহলে কোম্পানির কাছে একটা লেভেল রয়েছে, সেটা হচ্ছে 175 থেকে 80 টাকা। এই লেভেলটাকে যদি কোম্পানি হোল্ড করে উপরে যায়, তাহলে কোম্পানিতে অল টাইম হায়ার দিকে কোম্পানি ধীরে ধীরে এগোবে। তাই আপনারা অবশ্যই এই লেভেলটাকে ফোকাস করে রাখবেন। আর দ্বিতীয় যে ফাইন্যান্স কোম্পানিটি নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি এজেন্সি লিমিটেড, অর্থাৎ ইরেডা। এই কোম্পানিটি রিসেন্টলি শেয়ার মার্কেট লিস্টেড হয়েছে, 1 বছরও হয়নি। যখন থেকে লিস্টেড হয়েছে তখন থেকে কোম্পানিটি একটা ছপ্পর ভার রিটার্ন দিয়েছে শেয়ার হোল্ডারদের, একদম কম সময়ের মধ্যে বাম্পার একটা রিটার্ন দিয়েছে। কিন্তু টপ লেভেল থেকে এখন কোম্পানিটি বড় একটা ডিসকাউন্টে আপনারা এখন দেখতে পাচ্ছেন। কোম্পানির যদি আমরা 5 দিনের পারফরমেন্স দেখি, তাহলে দেখব 2% নেগেটিভ, 1 মাসে যদি দেখি 7.5%, 6 মাসে যদি দেখি মানে না নেগেটিভ, মানে 1-1.5% নেগেটিভ। আর 1 বছরে যদি দেখি কোম্পানিতে 200% একটা দমদার রিটার্ন, অর্থাৎ কোম্পানি কম সময়ের মধ্যে ভালো রিটার্ন দিয়ে গেছে। এই কোম্পানিটি এবং টাটা টেকনোলজিস কোম্পানি দুইটা একসাথে লিস্টিং হয়েছিল। টাটা টেকনোলজিতে এখন দেখেন কত নিচে ট্রেড করছে, অথচ এই কোম্পানিটি মানে একটা ভালো রিটার্ন শেয়ার হোল্ডারদের দিয়ে গেছে। কিন্তু 6 মাস থেকে কোম্পানির পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। 6 মাস আগে যদি দেখি টপ লেভেল থেকে, তাহলে টপ লেভেল থেকে কোম্পানিটি 35-36%-এর একটা বড় কারেকশন, অর্থাৎ আইআরএফসি এবং ইরেডা প্রায় সেম ডিসকাউন্টে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই কোম্পানির বিজনেস মডেলও ওই রকমই এনবিএফসি সেক্টরে কোম্পানি কাজ করে থাকে। এই কোম্পানিটি মূলত রিনিউয়েবল সেক্টরে লোন প্রোভাইড করে থাকে। যেমন আইআরএফসিতে কি করে, আইআরএফসি হচ্ছে যে রেল কোম্পানিগুলি রয়েছে, সেই রেল কোম্পানিগুলিকেই আইআরএফসি লোন প্রদান করে থাকে। কিন্তু ইরেডা এখানে কি করে থাকে, রিনিউয়েবল সেক্টরে যে সকল কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানিগুলিকে ইরেডা লোন দিয়ে থাকে। কিন্তু ইরেডা রিসেন্টলি ঘোষণা করেছে যে অন্য ছোট ছোট সেক্টরও, যেমন প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলি রয়েছে, সেই প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলিকেও ইরেডা কী করবে, লোন প্রোভাইড করবে। এর ফলে কোম্পানির যে বিজনেস পোর্টফোলিও সেটা ডাইভার্সিফাই হয়ে যাবে এবং এর ফলে কোম্পানির রেভিনিউতে জাম্প দেখা দেবে। রেভিনিউতে জাম্প দেখা দিলে নেট প্রফিটে জাম্প হবে, আর নেট প্রফিটের জাম্প হলে অটোমেটিক শেয়ার প্রাইসেও জাম্প করবে। এই কোম্পানিও খুব একটা বড় না, কোম্পানিটি মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যেই পড়ে। মোটামুটি 49,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে, আর কোম্পানিটি 310 টাকার হাই লাগিয়েছিল। আর 52 এই লো যদি দেখি মাত্র 50 টাকা। আর স্টক পি রয়েছে 34। কোম্পানি এখনও ডিভিডেন্ড প্রদান করেনি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি ঠিকঠাকই আছে। আর ফেস ভ্যালু এখানে 10 দেখাতে পাচ্ছি। এখানে ডেট টু ইকুইটি এখানে যদি দেখি, তাহলে মোটামুটি 5.85। এর আগেও আমি আপনাদের বললাম যে সকল কোম্পানিগুলি এনবিএফসি সেক্টরে কাজ করে তাদের ডেট টু ইকুইটি বেশি হবে, অর্থাৎ কোম্পানির কাছে লোন খুব বেশি হবে, এটা স্বাভাবিক। এখানে ইন্ডাস্ট্রি পে দেখতে পাচ্ছেন 28.6, অর্থাৎ আগামী সময় ইন্ডাস্ট্রি যত গ্রো করবে এই কোম্পানিটি ওই হারে গ্রো করা শুরু করবে। এই কোম্পানিটি যদি আমরা পেয়ার কম্পারিজন দেখি, 7টে কোম্পানির মধ্যে, অর্থাৎ এনবিএফসি সেক্টরে যে লোন প্রদান করে তার মধ্যে হচ্ছে 4 নম্বরে রয়েছে, আর আইআরএফসি হচ্ছে 1 নম্বরে রয়েছে। আর পারফরমেন্সের দিকে যদি দেখি, তাহলে দেখব কোম্পানির রেভিনিউতে 2024 সেপ্টেম্বর কোয়ার্টারে 1630 কোটি টাকার বিজনেস করে, তার আগের কোয়ার্টারে 1510 কোটি টাকা, এবং 1 বছর আগে যদি দেখি তাহলে দেখব কোম্পানিটি 1177 কোটি টাকা। অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিকেই কোম্পানি গ্রো করছে ভালো। যদি ইয়ার অন ইয়ারে দেখি, তাহলে কোম্পানি মোটামুটি 35%-এর রেভিনিউতে জাম্প করেছে, যেটা ডিসেন্ট বলা যায়। মার্কেট যদি নিচে না থাকতো, তাহলে এই কোম্পানির শেয়ার এইখানে আপনি পেতেন না। এই কোম্পানির শেয়ার আরও বেশি দামে আপনি দেখতে পেতেন।
কোম্পানির নেট প্রফিট যদি দেখি তাহলে 1 বছর আগে 285 কোটি টাকা নেট প্রফিট ছিল, আর 1 বছর পরে অর্থাৎ 2024 সেপ্টেম্বর কোয়ার্টারে 388 কোটি টাকার, অর্থাৎ 100 কোটি টাকার জাম্প করেছে 1 বছরে। তো আমরা যদি পার্সেন্টেজে দেখি 35-36% জাম্প করেছে ইয়ার অন ইয়ারের নেট প্রফিটে, অর্থাৎ দমদার পারফরমেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি ইরেডাতে। কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি তাহলে 3 বছরের কোম্পানি 23% হারে গ্রো করেছে, আর প্রফিট গ্রোথও এখানে 53% হারে গ্রো করেছে। 3 বছর থেকে লাগাতার 23% এবং 53% গ্রো করা মানে কোম্পানিকে একটা মজবুতি দেয়। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, প্রোমোটার এখানে 75% রয়েছে। এখানে ম্যান্ডেট নেই যে ওএফএস আসবে, কিন্তু কোম্পানি চাইলে যখন তখন ওএফএস আনতে পারে, কিন্তু ম্যান্ডেট নয় আইআরএফসির মতো। এফআইএস এখানে 2.02% রয়েছে এবং ডিআইএস এখানে 0.35%। এখানে একটা মজার বিষয় হচ্ছে কেন এই কোম্পানির শেয়ার নিচে যাচ্ছে লাগাতার, তার কারণ হচ্ছে একমাত্র হচ্ছে ডিআইএস। মার্কেট নিচে যাচ্ছে সেটা তো একটা আছে, কিন্তু ডিআইএস এখানে বড় একটা ফ্যাক্টর করে। দেখেন প্রথম দিকে ডিআইএস এর কাছে কত পার্সেন্ট হোল্ডিং ছিল, 4.3% হোল্ডিং ছিল কত সালে, 2023 ডিসেম্বর, বেশি দিন না। তারপরে সেখান থেকে মার্চ কোয়ার্টারে ধম করে বিক্রি করেছে কত, 0.94%। সেখান থেকে ধীরে ধীরে কোম্পানি বিক্রি করেই যাচ্ছে। আর মাল কে কিনেছে, পাবলিক। 18% থেকে হয়ে গেছে কত, 22.62%। তাই স্বাভাবিকভাবে যতক্ষণ এফআইএস ডিআইএস মিউচুয়াল ফান্ড কোম্পানির মধ্যে ইনভেস্টেড না হবে সেই কোম্পানি গ্রো করা একটু মুশকিল। মানে লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি বা মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানির জন্য বলছি, স্মল ক্যাপের ক্ষেত্রে সেটা ফ্যাক্টর করে না। এখানে যদি আমরা একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানিটি এই যে লেভেলটাকে আছে এই লেভেলটাকে হোল্ড করছে, অর্থাৎ 150 টাকার যে লেভেলটা রয়েছে সেই 150 টাকার লেভেলটাকে কোম্পানি হোল্ড করার চেষ্টা করছে। 150 টাকার লেভেল যদি কোম্পানি ব্রেক করে তাহলে কোম্পানির মধ্যে একটা বড় সেলিং আসবে, এটা আপনারা ধরে রাখতে পারেন। আর রেজিস্ট্যান্সের কথা যদি আমরা ধরি, 242 যে টাকার যে এই রেজিস্ট্যান্স লাইনটা দেখতে পাচ্ছেন, সেই 242 টাকার রেজিস্ট্যান্স লাইনটা যখন কোম্পানি হোল্ড করে উপরের দিকে যাবে তাহলে এই কোম্পানির মধ্যে একটা বড় বাইং আসবে এবং অল টাইম হাই যে 310 টাকার আছে সেই অল টাইম হাইকেও কোম্পানি ক্রস করে উপরের দিকে চলে যাবে। তাই এই দুইটি লেভেলকে অবশ্যই আপনারা ফোকাসে রাখবেন। আপনাদের কাছে একটা অ্যালার্টনেস দিয়ে রাখি যে এই ভিডিওটা কোনোভাবেই রিকমেন্ডেশন হিসাবে নেবেন না। বাই সেল নিজস্ব অ্যানালাইসিস এবং আপনার যে বিজনেস এলাকা রয়েছে তার মতামত নিয়েই করবেন। এই ভিডিওটা শুধুমাত্র আমি ইনফরমেশন এবং এডুকেশন পারপসের জন্যই বানানো হয়েছে। এবার যদি আমরা এই দুইটি কোম্পানির একটু কম্প্যারিজন দেখি, মানে কোন কোম্পানিটি তুলনামূলকভাবে ভালো পারফরমেন্স করেছে, তাহলে দেখব ইরেডা আর আইআরএফসি 3 মাসের পারফরমেন্স দেখি তাহলে দেখব ইরেডাতে 26-27% একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে, আর আইআরএফসিতে 3 মাসে 22% ডাউনে রয়েছে। আর 6 মাসে যদি দেখি তাহলে 6 মাসে এখানে উল্টা হয়েছে, ইরেডা এখানে না পজিটিভ রিটার্ন না নেগেটিভ রিটার্ন, আর আইআরএফসি কিন্তু এখানে 23% একটা বড় ডিক্লাইন দেখতে পাচ্ছি। আর যদি 1 বছরের পারফরমেন্স দেখি তাহলে এখানে ইরেডা কিন্তু বাম্পার একটা রিটার্ন দিয়েছে, 184% একটা দমদার রিটার্ন দিয়েছে, আর আইআরএফসি এখানে 90% রিটার্ন দিয়েছে। আর ম্যাক্সিমাম যদি দেখি ম্যাক্সিমাম ওইরকমই দেখাচ্ছে, যেহেতু ইরেডা খুব একটা বেশি দিনের না তাই 1 বছরের টাই দেখাবে। তাই আমরা ম্যাক্সিমাম এখানে ইরেডার পারফরমেন্সটা আইআরএফসির তুলনায় বেটার দেখতে পাচ্ছি। তো পারফরমেন্সের দিক থেকে আমরা ইরেডাকে এখানে বেটার দেখতে পাচ্ছি এবং রেজাল্ট যে রয়েছে সেই রেজাল্টও এখানে আমরা আইআরএফসির তুলনায় ইরেডাকে একটু বেটার দেখতে পাচ্ছি। আর মার্কেট ক্যাপিটালাইজেশন যে রয়েছে সেই মার্কেট ক্যাপিটালাইজেশনও আইআরএফসির তুলনায় অনেক কম রয়েছে, তাই এখানে গ্রোথ হওয়ার বেশি রয়েছে ইরেডার মধ্যে। বাকিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোম্পানিটি আপনাদের পোর্টফোলিওতে রয়েছে এবং কোনটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।